হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি ক্লাস 11 এর বৃত্তীয় গতি চ্যাপ্টারটির সেট 1 এর অঙ্কগুলো করাবো। সেট 1 এর অঙ্কগুলো খুব ইজি অঙ্ক, তবে তোমার যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে অঙ্কগুলো হয় তার চেষ্টা আমি করবো। সো আমরা প্রথমে প্রত্যেকটা অঙ্কগুলোর যে থিওরি তা তো আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশানে দেখো, লিঙ্ক থেকে আশা করি পেয়ে যাবে, সেখান থেকে তুমি থিওরিগুলো দেখতে পারো। তাছাড়া তুমি আমার এই অঙ্কগুলো করার সাথে সাথে জাস্ট এই অঙ্ক রিলেটেড যে থিওরিটুকুটা আমি তোমাদের সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব। সো আজকে যে প্রথম অঙ্কগুলো হবে, প্রথম যে 5টা অঙ্ক হবে, সেই 5টা অঙ্কের ওপর যেটুকু থিওরি সেটুকু আগে বলে দিই, স্টেপ বাই স্টেপ এগাবো। প্রথম 5টা অঙ্কের ওপর যে থিওরিগুলো লাগে সেগুলো একটু বুঝে নাও। সেটা হলো বৃত্তীয় গতি মানে কি, একটা বস্তু বৃত্ত পথে ঘুরছে, ওকে। তো আর ব্যাসার্ধের একটা বৃত্ত পথে ঘুরছে, তো এটা এ পজিশন, এটা মনে করো বি পজিশন। তো এই মাঝখানে যে কোণটা করে তাকে বলা হয় কৌণিক সরণ। কি বলা হয়? কৌণিক সরণ। কৌণিক সরণ, যেটা ইকুয়াল টু হয় হলো থিটা। আচ্ছা, এবার এ থেকে বি যে পজিশন করলো সেটাকে বলা হয় রৈখিক দূরত্ব। রৈখিক দূরত্বটা বা রৈখিক দূরত্বটা বলা ভুল, কারণ এটা তো যেহেতু টেরা করে গেছে, চাপ হয়ে গেছে, এটা বলতে পারো তুমি অতিক্রান্ত দূরত্ব। এটাকে অনেক সময় রৈখিক দূরত্ব বলে চালানো হয়, ওকে। যেটা হলো এ বি, এটাকে লেখা হয় এস দিয়ে, ওকে। এবার এস আর এটা তো ব্যাসার্ধ, ও এটা ব্যাসার্ধ দেখা যাচ্ছে, ও এটা হলো তোমার ব্যাসার্ধ, ওকে। এবার প্রশ্ন হলো এদের মধ্যে সম্পর্ক হলো, তোমরা ছোটবেলা থেকে জানো যে থিটা ইকুয়াল টু বৃত্তচাপ এ বি মানে এস বাই ব্যাসার্ধ আর, এটা ছোটবেলা ক্লাস 10-এ পড়েছো। তাহলে এখান থেকে এস ইকুয়াল টু আর থিটা, এটা হলো তোমার প্রথম সম্পর্ক, ওকে। যে কোণ দেওয়া থাকলে এস ইকুয়াল টু মানে রৈখিক দূরত্ব আর কৌণিক দূরত্ব দেওয়া থাকলে রৈখিক দূরত্ব বের করা যায়। ক্লিয়ার? চলো, এই থিটার একক হলো রেডিয়ান। আমরা এখানে কিন্তু থিটার একক রেডিয়ান ইউজ করবো, ঠিক আছে? র্যাড, ডিগ্রি নয়, অর্থাৎ ডিগ্রিতে অঙ্ক থাকলে সেটাকে আমরা র্যাডে কনভার্ট করে নেব। নেক্সট হলো কৌণিক বেগ, এটা কৌণিক সরণ হলো। এবার কৌণিক বেগ, কৌণিক বেগ এটা লেখা হয় ওমেগা দিয়ে। ক্লিয়ার? কৌণিক বেগ হলো তোমার এই কৌণিকভাবে সরণ ঘটাতে যে সময়টা লাগছে তার ডিভিশন, দ্যাট ইজ থিটা বাই টি, ওকে। দিস ইজ কল্ড কৌণিক বেগ। এর একক কী হবে তাহলে? এর একক হবে র্যাড পার সেকেন্ড। এই কৌণিক বেগ বোঝাতে গিয়ে কয়েকটা টার্ম তোমাদের এক্সট্রা বুঝতে হবে। সেটা হলো, একটা হলো পর্যায়কাল। পর্যায়কাল হলো এমন একটা টাইম যে টাইমটাতে ও একবার কমপ্লিট ঘুরে নেবে, একবার এ থেকে যাত্রা শুরু করে এতে পৌঁছাবে, এটাকে বলা হয় পর্যায়কাল। সো ইফ পর্যায়কাল ইজ রিটেন অ্যাজ ক্যাপিটাল টি, দেন পর্যায়কাল মিনিং যে এই পার্টিকেলটা এ থেকে এতে চলে এসছে। এতে ও কৌণিক সরণ যদি বলি তাহলে কত হবে? এটা কৌণিক সরণ থিটা ইকুয়াল টু হবে 2 পাই, আর রৈখিক সরণ যদি বলি তাহলে এস ইকুয়াল টু হবে 2 পাই আর পরিধি, ঠিক আছে? এখান থেকে তার কৌণিক বেগ এবং রৈখিক বেগ দুটোই বের করা যায়। তাহলে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু আমরা জানি থিটা বাই টি, এখানে থিটাটা হলো 2 পাই আর টাইমটা হলো পর্যায়কাল ক্যাপিটাল টি। আর রৈখিক বেগ যদি বের করি তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে 2 পাই আর হলো পুরো ট্রাভেলিং, আর টাইম তো ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি। এটা হলো কৌণিক বেগ আর রৈখিক বেগ বের করা যায়। এরপর আছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক এটাকে লেখা হয় এন দিয়ে। এন ইকুয়াল টু হয় হলো তোমার 1 সেকেন্ডে যতবার ঘুরবে, যতবার আবর্তন সংখ্যা পার সেকেন্ড, 1 সেকেন্ডে যতবার ঘুরবে। এবার আমরা জানি টি সেকেন্ডে একবার ঘুরে, কারণ টি হলো পর্যায়কাল। তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে? 1/t। তাহলে এন ইকুয়াল টু নাথিং বাট 1/t। আর টি এর মানটা যদি বসিয়ে দেওয়া যায় এখান থেকে, তাহলে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, তাহলে 1/t ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই, ওকে। এটা হলো তোমার কম্পাঙ্ক, যার একক হলো তোমার আরপিএস, রেভলিউশন পার সেকেন্ড, ঠিক আছে? একটা কথা মনে রাখবে, 1 আরপিএস কথাটির মানে হলো 1 সেকেন্ডে একবার রেভলিউশন। যে 1 সেকেন্ডে একবার রেভলিউশন করতে পারে সে কিন্তু
1 মিনিটে 60 বার রেভলিউশন করতে পারে, তাহলে এটাকে কিন্তু 1 আরপিএস থেকে কিন্তু 60 আরপিএম বলা যেতে পারে। যে বস্তুটা 1 সেকেন্ডে একবার ঘুরতে পারে সে 60 সেকেন্ডে 60 বার করবে 1 মিনিটে। আর সেটাই যদি 1 ঘন্টার কথা বলি তাহলে সে 3600 বার করবে, 3600 আরপিএইচ। 1 ঘন্টায় যেহেতু 3600 সেকেন্ড হয়, তাহলে এই রিলেশনটা মনে রাখবে। 1 আরপিএস ইকুয়াল টু 60 আরপিএম ইকুয়াল টু 3600 আরপিএইচ। ক্লিয়ার? এই হলো তোমার। আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হলো 1 আরপিএম। যদি 1 আরপিএম বলি মানে 1 মিনিটে যদি সে একবার করে, তাহলে তার সেকেন্ডে যদি রেভলিউশন করতে চাই তাহলে 1 আরপিএম মানে ওয়াট রেভলিউশন মানে 2 পাই, আর মিনিট মানে 60, তাহলে 2 পাই বাই 60 র্যাট পার সেকেন্ড হবে। এটা র্যাট পার সেকেন্ড, কিন্তু এটা রেভলিউশন পার সেকেন্ড না। তাহলে আরপিএম থেকে র্যাট পার সেকেন্ডে কনভার্সনের এটা হলো রুল। চলো এই কথা আমরা জানলে, পর্যায়ক্রমে গেল কৌণিক বেগ হলো, আর লাস্ট থাকলো কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ নাথিং বাট তোমার এই কৌণিক বেগ পরিবর্তনের হার, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু হয় হলো তোমার কি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। মনে করো টাইম কখনো ওমেগা 2 ছিল, কখনো ওমেগা 1 ছিল, সরি কোনো একটা পার্টিকেলের অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 1 ছিল, একটা টাইম পর ওমেগা 2 হলো, চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই টাইম ইজ কল্ড আলফা। এবার একটা রিলেশনের মধ্যে আসি, রিলেশনগুলো আর প্রুফ করলাম না, সেটা হলো কৌণিক বেগের সাথে রৈখিক বেগের রিলেশন হয়, সেটা হলো ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা। এটা আর প্রুফে আসলাম না, প্রুফগুলো খুব সহজ, কোনো ব্যাপার না। এই যে দেখতে পাচ্ছ এটাকে বোথ সাইডে টাইম দিয়ে ভাগ করে দাও, তাহলে টাইম দিয়ে ভাগ করলে এস বাই টি হলো ভি হয়ে গেল, আর আর হয়ে গেল, আর থিটা বাই টি ওমেগা হয়ে গেল। সিমিলারলি এখান থেকে আরেকটা রিলেশন আলফা আর মানে এর মধ্যে হয়, সেটা হলো আলফা ইজ ইকুয়াল টু মানে এ ইজ ইকুয়াল টু তোমার হয় আর ইন্টু আলফা। এটা কি করে পেলাম? সিমিলারলি এখানে মনে করো ওমেগা 2 জায়গায় তোমার আর ওমেগা সরি কী বলবো এ ইকুয়াল টু কি হয় ভি2 মাইনাস ভি1 বাই টি। নর্মালি ভি2 জায়গায় তুমি আর ওমেগা 2 করো, ভি1 জায়গায় আর ওমেগা 1 করো বাই টি করো। এবার আর কমন নিলে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, আর ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি মানে আলফা, তাহলে আর ইন্টু আলফা। ঠিক আছে? এই রিলেশনগুলো করা খুব সহজ, থিওরি ক্লাসে করেছি, তাছাড়া এখানে লিখে দিলাম। তাহলে এস ইকুয়াল টু আর থিটা, ভি ইকুয়াল টু আর ওমেগা, আর এ ইকুয়াল টু আর আলফা। এরপরে যে আমাদের ইকুয়েশন অফ মোশন রয়েছে সেগুলোর কিন্তু এই কৌণিক কনভার্সন রয়েছে। যেমন 1 নম্বর আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে কিন্তু সেটা ওমেগা 2 ইকুয়াল টু হয়ে যাবে তোমার ওমেগা 1 প্লাস আলফা টি। 2 নম্বর আমরা জানি ভি ইউ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেটা এখানে যাবে থিটা ইকুয়াল টু ওমেগা 1 টি প্লাস হাফ অফ আলফা টি স্কোয়ার। আর 3 নম্বর রিলেশন আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, সেটা এখানে যাবে হলো ওমেগা 2 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 আলফা অ্যান্ড থিটা। ওকে, দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন ইন বৃত্তীয় গতি বা ইন সার্কুলার মোশন। ক্লিয়ার? চলো এই হলো আমাদের 5টা অঙ্কের জন্য প্রয়োজনীয় থিওরি। ঠিক আছে, এবার আমরা একটা একটা করে অঙ্কে ঢুকি। দেখো তো শুরু করি। প্রথম 1 আর 2 অঙ্ক, খুব ছোট ছোট অঙ্ক, সেই জন্য বেকার পেজ নষ্ট করে লাভ নেই, একবারে 2টো করে অঙ্ক হয়ে যাবে, যেখানে বড় অঙ্ক হবে সেখানে একটা করাবো। সো প্রথম অঙ্ক বলছে 150 মিটার দীর্ঘ একটা রেল লাইন একটি বৃত্তের চাপ বরাবর 10 ডিগ্রি বেঁকে থাকলে রেল লাইনের বক্রতা ব্যাসার্ধ কত? তার মানে ওর দীর্ঘটা বলে দিচ্ছে, রেল লাইনটা কত, রেল লাইনটার বৃত্তচাপ বলে দিচ্ছে 150 মিটার, যেটা দীর্ঘ সেটাই বৃত্তচাপ তৈরি করবে এরকম করে। সেটা কেন্দ্রে মনে করো, এটা কেন্দ্রে কোণ করেছে 10 ডিগ্রি, আর এইটা হলো তোমার সেই 150 মিটার। ঠিক আছে, রেডিয়াস জানতে দিয়েছে আর ইকুয়াল টু কত, এটা জানতে দিয়েছে। তো 150 মিটার এস। ওকে, আর থিটা হলো তোমার 10 ডিগ্রি, অবশ্যই আমি জানি কি বললাম, এগুলোকে রেডিয়ানে করতে হবে, তা 10 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। ওকে, হয়ে গেল। সো আমাকে বের করতে হবে কি বক্রতা ব্যাসার্ধ কত। তো আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, জানি তো এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এখান থেকে আমরা আর ইজিলি বের করতে পারবো এস বাই থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই বাই 180। এটা যদি ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে বেরোবে 859.4 মিটার, 859.4 মিটার করে নাও। হ্যাঁ, 2 নম্বর, একটি ঘড়ির মিনিটের কাঁটা 2 সেমি দীর্ঘ, এর প্রান্ত বিন্দু দ্রুতি কত? আচ্ছা, এখানে কিন্তু দ্রুতি বের করতে বলেছে। হ্যাঁ, ঘড়ির কাঁটার দীর্ঘ যেটা বলেছে সেটা হলো ঘড়ির কাঁটার রেডিয়াস হয়ে গেল। তাহলে এখানে রেডিয়াসটা হলো 2 সেন্টিমিটার, এটা হলো ঘড়ির কাঁটা। ওকে, ঘড়ির কাঁটা
কোন কাটা? তোমার এটা হলো মিনিটের কাটা। মিনিটের কাটার দীর্ঘ কত বলেছে? এটা এই দীর্ঘটা বলেছে 2 সেন্টিমিটার। ওকে, নেক্সট বলেছে এর প্রান্তবিন্দু দ্রুতি, মানে এটা দ্রুতি। দ্রুতি মানে মনে করো এখান থেকে এখানে ট্রাভেল করলো, এই ডিস্টেন্সটা কত, সেই ডিস্টেন্স বাই টাইম। তো এবার যে কোনো আরবিট্রারি ডিস্টেন্স না নিয়ে আমি কী করলাম, পুরোটা ঘুরিয়ে দিলাম। পুরোটা ঘুরিয়ে যাওয়া মানে কি ডিস্টেন্স কত বলো? পুরোটা ঘুরিয়ে যাওয়া মানে ডিস্টেন্স হলো এস ইকুয়াল টু হলো 2πr। এটা হলো পুরোটা যদি ঘুরিয়ে দিই, আর সেই সময় টাইম টি ইকুয়াল টু হলো ক্যাপিটাল টি, মানে পর্যায়কাল, যেটা ওর হয় হলো একটা মিনিটের কাটার পুরো ঘুরতে সময় লাগে 1 ঘন্টা, 1 আওয়ার, দ্যাট ইজ 3600 সেকেন্ড। ওকে, সো টাইম ভেলোসিটি বেরিয়ে যাবে, কী বেরিয়েছে? দ্রুতি মানে ভি ইকুয়াল টু হলো এস বাই টি বা 2πr বাই ক্যাপিটাল টি। এটাও দেখিয়েছি দেখো, 2πr বাই ক্যাপিটাল টি। যদি পুরো ঘুরিয়ে ওর রৈখিক বেগ বের করা যায়, ঠিক আছে? তো 2πr কত? আর হলো 2 বাই টি কত? 3600। এটা করলে তোমার বেরিয়ে যাবে ভেলোসিটি কত, ক্যালকুলেশন করো, বেরিয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে তোমার হবে 0.0035 সেমি পার সেকেন্ড। 0.0035 সেমি পার সেকেন্ড। দেখে নাও, হয়ে গেল। সিম্পল অঙ্ক, একদম সিম্পল ছোটো ছোটো অঙ্ক। সূত্রগুলো পাশে থাকলে এগুলো অঙ্ক করার কোনো ব্যাপার না, সূত্রগুলো প্র্যাকটিস করে নিলে এগুলো অঙ্ক করার কোনো ব্যাপার না। চলো নেক্সট 3-4 দেখো। 3 দেখো, একটা ঘড়ির সেকেন্ডের কাটা 21 সেমি দীর্ঘ হলে তার প্রান্তবিন্দু রৈখিক বেগের মান কত? একই অঙ্ক। আচ্ছা, রৈখিক বেগ আর রৈখিক দ্রুতি, এক্ষেত্রে যেহেতু গোল করে ঘুরে, অ্যাকচুয়ালি রৈখিক দ্রুতিটাই মানে ঠিক কথা, রৈখিক বেগ ইউজ করা হয়, কিন্তু এর মানে কিন্তু ভাববে না যেটা বেগ, এটা কিন্তু দ্রুতি, ঠিক আছে? সো সেকেন্ডের কাটার ব্যাসার্ধ বলেছে 21 সেন্টিমিটার, আর আমাকে বের করতে হবে বেগ, রৈখিক বেগ বের করার উপায় হলো তাকে পুরোপুরি ঘুরিয়ে দেওয়া। পুরোপুরি যদি ঘুরিয়ে দিই ঘড়ি কাটাকে, টাই, এবার সেকেন্ডের কাটা পুরোপুরি যদি ঘুরিয়ে দিই, তাহলে এখান থেকে একদম 2πr ঘুরবে। আর তোমার টাইম কত লাগে বলো? একটা সেকেন্ডের কাটা একবার ঘুরতে সময় লাগে 60 সেকেন্ড বা 1 মিনিট, তাহলে 60 ভি 2πr বাই ভি, তার 2 ইন্টু পাই ইন্টু আর হলো 21/60। এটা ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার হবে 2.2 সেমি পার সেকেন্ড। 2.2 সেমি পার সেকেন্ড। বইয়ে থেকে উত্তর দেখে বললাম, করে নাও, কোনো ব্যাপার না। ক্যালকুলেশন করা, ক্যালকুলেটার 2ও আছে, পাইও আছে, 21ও আছে, 60ও আছে, ঠিক আছে? টিপও বেরিয়ে যাবে। 4, 150 সেন্টিমিটার ব্যাসের একটি বৈদ্যুতিক পাখার প্রান্তবিন্দু রৈখিক বেগ 11 মিটার পার সেকেন্ড। পাখাটি মিনিটে কতবার পাক খায়? এটা খুব ইজি অঙ্ক। ব্যাসার্ধ দেওয়া আছে 150 সেন্টিমিটার, পাখার রৈখিক বেগ দেওয়া আছে 11 মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে? ওকে, তো আমাকে বের করতে হবে আরপিএম, ঠিক আছে? আরপিএম বের করতে, মানে কম্পাঙ্ক বের করতে হবে ইন দ্য একক অফ আরপিএম। আচ্ছা, কম্পাঙ্ক আমরা জানি, কম্পাঙ্ক এন ইকুয়াল টু হয় ওমেগা বাই 2π, ঠিক আছে? আরপিএস, এটা কিন্তু আরপিএস এর, কে এন ইকুয়াল টু হয় ওমেগা বাই 2π, কিন্তু আরপিএস হয়। ওকে, তো আমাকে আগে ওমেগা বের করতে হবে। আবার আমরা জানি ভি ইকুয়াল টু আর ওমেগা, জানি না? ভি ইকুয়াল টু আর ওমেগা। ওকে, তাহলে এখান থেকে ওমেগা যদি বের করে নিই, তাহলে ভি বাই আর, তাহলে ভি কত? ও ভাই, মাই গড, এককগুলো আলাদা আলাদা আছে, ঠিক আছে? তো এখানে 150 সেমিকে যদি 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে 100 দিয়ে ভাগ করলে শূন্যটা কেটে গেলো 10, 1.5 মিটার, ঠিক আছে? তাহলে ভি বাই আর 11/1.5, এটা হলো ওমেগা। আর এখানে বসিয়ে দিলে 11/1.5 ইন্টু 1/2π, এটা হয়ে গেল আরপিএস। আবার আমাদের লাগবে আরপিএম, কারণ মিনিটে কতবার পাক খায় বলেছে। তাহলে এখান থেকে দেখো 1 আরপিএস থেকে, মানে কেউ যদি 1 সেকেন্ডে একবার ঘুরে, তাহলে সে 60 সেকেন্ডে 60 বার ঘুরবে। তাহলে 1 আরপিএস ইকুয়াল টু 60 আরপিএম। তাহলে 1 আরপিএস ইকুয়াল টু 60 আরপিএম। তাহলে এত আরপিএস ইকুয়াল টু 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11/1.5 ইন্টু 1/2π, এটা আরপিএস ছিল, এটাকে আরপিএম করার জন্য আরও 60 দিয়ে গুণ করলাম, তাহলে এটা আরপিএম হয়ে গেল, আরপিএসটা হয়ে গেল আরপিএম। এটা ক্যালকুলেশন করলেই তোমার বেরিয়ে যাবে 1 মিনিটে সে কতবার ঘুরে। ক্যালকুলেশন করো, এটা তুমি যদি ক্যালকুলেশন করো তোমার অ্যান্সার হবে 200 বার, 200 বার, 200 আরপিএম। মিনিটে সে 200 বার রেভলিউশন করবে, ঠিক আছে? 11/1.5 করো, 1/2π করো, আর 60 করো, গুণ করো, বেরিয়ে যাবে, ঠিক আছে? চলো 3-4 হয়ে গেল। নেক্সট অঙ্ক নাম্বার 5 দেখো। এই সূত্রগুলোর উপর আপাতত এটা লাস্ট অঙ্ক, পরে গিয়ে আবার কিন্তু এই সূত্রের উপর ভিত্তি করে কিছু অঙ্ক আছে। এখন মাঝখানে আমরা অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র বল, এই সূত্রগুলো শিখবো, তার উপর অঙ্ক করবো, কিন্তু এর পরে লাস্টের দিকে আবার কিন্তু সাজানো ঠিকঠাক নাই, আবার কিন্তু এই সূত্রগুলোর উপর অঙ্ক আছে। তো আশা করবো তোমরা আগে
এই সূত্র কটা নোট করে নিয়েছো, যদি এখনও না করে থাকো ভিডিও পজ করে নাও, দিয়ে আমার নেক্সট অঙ্কগুলো করো, কারণ এরপরে যখন অঙ্কগুলো আবার এই সূত্রের উপর আসবে তখন কিন্তু তোমার পাশে সূত্র থাকবে না, তোমার খাতায় থাকবে, ঠিক আছে? ওকে, চলো। তো আজকের মতো 5 নম্বর অঙ্ক করে আমরা নেক্সট সূত্রে যাচ্ছি। তো 5 নম্বর অঙ্ক দেখো, সুইচ অন করার পর একটা বৈদ্যুতিক পাখা 5 বার পাক খেয়ে 300 RPM কম্পাঙ্ক লাভ করলো। তো পাখাটির কৌণিক ত্বরণ আর 300 RPM কম্পাঙ্কে পৌঁছানোর জন্য সময় নির্ণয় করে। খুবই সোজা অঙ্ক। এখানে আমরা কিন্তু গতির সমীকরণগুলো ব্যবহার করবো। হ্যাঁ, দেখো, প্রথমত সুইচ অন করার আগে পাখাটার যদি কৌণিক বেগ ধরো তাহলে ω1 = 0। সুইচ অন করার পর তার কৌণিক বেগ বের করবো ω2, যেটা RPM এ দেওয়া আছে যে 300 RPM। এটাকে আমরা র্যাড পার সেকেন্ড করবো, মানে তোমার কী বলে এটাকে বেগের আকারে আনবো। ওই যে 1 RPM = 2π/60 র্যাড পার সেকেন্ড, এই ফর্মুলাতে আমরা এটাকে বেগের আকারে আনবো। তাহলে 2π/60 করে নিয়ে আমরা এটাকে র্যাড পার সেকেন্ডে আনবো, কারণ অঙ্কটা তোমার র্যাড পার সেকেন্ড দিয়ে হবে, কৌণিক বেগ দিয়ে হবে, ঠিক আছে? তো 6 0 0 কেটে গেল, এদিকে 2 3 6 আর 3 3 কেটে 10, তাহলে 10π র্যাড পার সেকেন্ড। ওকে, 10π অ্যান্সার, ω2। তো ω1 ω2 পেয়ে গেলাম। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে পাখাটির কৌণিক ত্বরণ কত। আচ্ছা, কৌণিক ত্বরণে পৌঁছানো আগে একটা জিনিস করে নিয়ে আমাদের লাগতে পারে, সেটা হলো থিটা, কতটা ট্রাভেল করলো, অ্যাঙ্গেল। তো 5 বার পাক খেয়েছে, তো একবার পাক খেলে আমরা জানি 2π করে ট্রাভেল করে, 2π করে অ্যাঙ্গেল করে, ঠিক আছে মাঝখানে। তাহলে 5 বার পাক করে কত হবে, 5 × 2π, দ্যাট ইজ ইকুয়াল টু 10π র্যাড। এটা আর এটা 10π, এটা হলো 10π র্যাড পার সেকেন্ড, দুটো কিন্তু আলাদা জিনিস, র্যাড পার সেকেন্ড। ওকে, এটা হলো বেগ, এটা কিন্তু ওর কৌণিক সরণ 5 বার পাক খেয়ে, ঠিক আছে? তো এবার প্রথমটা কি, পাখাটির কৌণিক ত্বরণ কত। কৌণিক ত্বরণ বের করার জন্য আমরা কোনটা ইউজ করতে পারি, এটা ইউজ করছি। এখানে দেখো টাইম নাই আপাতত, তাহলে এটা করলাম। আমরা জানি ω2² = ω1² + 2 × α × θ। তাহলে মানগুলো বসিয়ে দাও। ω2 কত, 10π তার স্কোয়ার = 0² + 2 × α কত বের করবো, আর থিটা কত, 10π। তাহলে এখান দিয়ে আমরা কিন্তু ইজিলি আলফাটা বের করতে পারবো। তা 2 10 20 π আলফা = এদিকে 100π², একটা পাই কেটে যাচ্ছে, তো আলফা = 100π / 20, 0 0 কেটে গেলো, 2 5 10, তাহলে 5π র্যাড পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল আলফা। নেক্সট কী বের করতে বলেছে, নেক্সট এটা হলো 1 নম্বর বেরিয়ে গেল। 2 নম্বর বের করতে বলেছে কি, 2 নম্বর বলেছে তোমার সময় কত। সময় বের করার জন্য আমরা ইউজ করতে পারি, প্রথমটা ইউজ করতে পারি ω2 = ω1 + α t, ওখানে টাইম বেরিয়ে যাবে। তাহলে ω2 = ω1 + α t, কারণ এখানে আমাদের এখন আলফা অ্যাভেলেবেল। ω2 কত, ω2 হলো 10π = ω1 0, আলফা হলো 5π আর টি বের করবো। সো এখান থেকে t = বেরিয়ে গেলো তোমার 10π / 5π, কারণ এটা 0, তো π কেটে গেলো, 5 × 10, দ্যাট ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড হয়ে গেল। অঙ্ক সলভ। 1 নম্বর হয়ে গেলো, 2 নম্বর হয়ে গেলো, ঠিক আছে? তো এই অঙ্কটা আমরা কী করলাম, ইকুয়েশন অফ মোশন দিয়ে করলাম। তো 5 নম্বর পর্যন্ত আমাদের এই ফর্মুলাগুলো দিয়ে হলো। এরপরে অঙ্কগুলো করার জন্য আমরা আবার কিছু ফর্মুলা শিখব। দেখো, সো গাইস, এবার আমরা 6 থেকে যে অঙ্কগুলো করব তার জন্য যে কনসেপ্টটা লাগবে, খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, খুব ভালো করে দেখবে, খুবই দরকারি কনসেপ্ট। আশা করি তোমরা থিওরি দেখেছো, কনসেপ্টটা রয়েছে তোমাদের, তবুও আমি হালকা করে বলবো, খুব ডিটেলসে বলবো না, তবে কনসেপ্টটা রেখে অঙ্কগুলো করতে হবে। সেটা হলো প্রথম কনসেপ্ট যেটা বলছে, সেটা হলো অভিকেন্দ্র ত্বরণ। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, অভিকেন্দ্র ত্বরণ বলতে চাইছে যে কোনো একটা বস্তু যদি বৃত্তপথে ঘোরে, ঠিক আছে, মনে করো তার ব্যাসার্ধ r, ওকে, r ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে এবং সেই গতিটা সমবৃত্তীয় গতি, মানে ও রৈখিক বেগ বলো বা কৌণিক বেগ বলো, দুটোই কনস্ট্যান্ট, ঠিক আছে, তবে কি তার মধ্যে কোনো ত্বরণ কাজ করবে? প্রশ্ন হলো যে যদি রৈখিক বেগ কৌণিক বেগ সব কনস্ট্যান্ট হয় তো ত্বরণের কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু না, দেখা গেছে ক্যালকুলেশন করে যে একটা কোনো বস্তু যখন বৃত্তীয় গতিতে ঘোরে, দ্যাটস মিন তার রৈখিক বেগ আর কৌণিক বেগ কনস্ট্যান্ট হওয়া সত্ত্বেও তার মধ্যে কিন্তু একটা কেন্দ্র বরাবর ত্বরণ কাজ করে। সেই ত্বরণটাকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। ক্লিয়ার? এবং তাকে লেখা হয় এসি দিয়ে, এবং ক্যালকুলেশন করে দেখা গেছে যেহেতু এটা এসি দিয়ে লেখা হয়, এটা কিন্তু না রৈখিক ত্বরণ না কৌণিক ত্বরণ, এটা কিন্তু অভিকেন্দ্র ত্বরণ, সেন্ট্রিপিটাল ফোর্স, ঠিক আছে? তো এসি দিয়ে লেখা হয়। তার ভ্যালু ক্যালকুলেশন করে দেখা গেছে যদি রৈখিক বেগ জানা থাকে
তাহলে তাহলে ভি স্কোয়ার বাই আর, আর যদি কৌণিক বেগ জানা থাকে তাহলে ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, যখনই কোনো বস্তুর ত্বরণ থাকে কোনো দিকে একটা, সে কেন্দ্রের দিকে হোক আর যেদিকে হোক, নিউটনের ল অনুসারে তার মধ্যে একটা বল থাকে, কারণ F is equal to ma. If there is a and the body have mass m, that means there is a force. ফোর্স আছে বলেই তার ত্বরণ রয়েছে। ওকে, সো এখান থেকে বলতে পারি কেন্দ্র বল একটা ফোর্সও কাজ করে, যার নাম অভিকেন্দ্র বল। Fc ইকুয়াল টু তাকে m ইন্টু এসি হয়ে যাবে, দ্যাট ইজ m ভি স্কোয়ার বাই আর হবে, দ্যাট ইজ m ওমেগা স্কোয়ার আর হবে। দ্যাটস মিন কোনো একটা বস্তু যখন ঘোরে তখন তার কেন্দ্র বরাবর একটা বল কাজ করে, যার নাম হলো অভিকেন্দ্র বল। এবার তুমি বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী যদি দেখতে চাও তো দেখতে পারো, যদি দেখো তুমি একটা দড়িতে একটা ঢিল বেঁধে ঘুরাও, দেখবে কেন্দ্র বরাবর হাতের উপর একটা টান কাজ করছে, তাই তো? এই টানটাই সেই অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল এর কনসেপ্ট হলো যে মান হবে এম বি স্কোয়ার বাই আর, মানে যে বস্তুটা ঘুরছে তার মাস যে রেডিয়াসে ঘুরছে আর যে স্পিডে ঘুরছে। কিন্তু বাস্তবে যে বলগুলো তোমাকে ফিল করাবে সেই বলটাই কিন্তু অভিকেন্দ্র বল অ্যাকচুয়ালি। তার আলাদা আলাদা নাম আছে। সুতাতে মানে দড়িতে কিছু বেঁধে ঘোরালে তার নাম টান, একটা ইলেকট্রন এখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে তখন সেই অভিকেন্দ্র বলের নাম স্থির তড়িৎ আকর্ষণ বল। পৃথিবীর চারিদিকে যখন চাঁদ ঘুরে তখন পৃথিবী যে অভিকেন্দ্র বল প্রয়োগ দেয় চাঁদের উপর, তার নাম মহাকর্ষ বল। তো বিভিন্ন রকমের বল এখানে সেই অভিকেন্দ্র বলের জায়গাটা নেয়। ক্লিয়ার? এই হলো অভিকেন্দ্র বল। ক্লিয়ার? তার মানে যে কোনো বস্তু যদি স্মুথলি ঘোরে তাহলে তার কিন্তু সেই অভিকেন্দ্র বলটা লাগবে। ক্লিয়ার? অভিকেন্দ্র বল না ছাড়া তার না থাকলে কিন্তু সে স্মুথলি ঘুরতে পারবে না। এবারে আমাদের যেটা একটা পড়তে হবে সেটা হলো সাইকেল আর গাড়ি। আচ্ছা, সাইকেল চালানো। মনে করো আমি একটা বৃত্তীয় পথে সাইকেল চালাচ্ছি। ওকে, তো বৃত্তীয় পথে যদি সাইকেল চালাই আমি, তো মনে করো এটা আমি, তো এটা আমি, তাহলে আমার নিচ বরাবর কাজ করছে mg আর উপর বরাবর কাজ করছে n। কিন্তু আমার সাইকেল চালানোর জন্য যেহেতু বৃত্তপথে চালাচ্ছি, স্মুথলি যদি আমাকে চালাতে হয় তার মানে বৃত্তপথে ঘুরতে হবে স্মুথলি আমাকে, তার মানে আমার কিন্তু এখানে পড়ে যাওয়ার চান্স আছে। যদি স্মুথলি ঘুরতে না পারি তাহলে কিন্তু আমি পড়ে যাব, কারণ অভিকেন্দ্র বল আমার নেই। এই অভিকেন্দ্র বল যোগান দেওয়ার জন্য সাইকেলকে একটু হেলান দিতে হয়। তাহলে যেই আমি সাইকেলটাকে নিয়ে একটু হেলে গেলাম কেন্দ্রের দিকে, তার দ্যাটস মিন আমার এন চেঞ্জ হয়ে গেল, এন আমার মাথা দিয়ে কাজ করবে। তো এই হেলানটা যদি আমি থিটা করে দিই তাহলে এই এনের দুটো কম্পোনেন্ট হবে, একটা আগেকার এনের দিকে যেটা হবে এন কস থিটা, আর একটা তার সাথে 90 মানে কেন্দ্র বরাবর এন সাইন থিটা। তাহলে আমি কেন্দ্র বরাবর একটা ফোর্স পেয়ে গেলাম বা এনের জন্য আমার নিজের ওয়েটের জন্য, যেটা হলো এন সাইন থিটা, যেটা এবার অভিকেন্দ্র বলের যোগান দিয়ে দিল। ফলে এবার আমি স্মুথলি ঘুরবো। যদি এন সাইন থিটা না থাকতো তাহলে কিন্তু আমি পড়ে যেতাম। ওকে, সো এক্ষেত্রে আমার এন কস থিটাটা তো তোমার mg সমান হবে, আর আগে এন ছিল mg সমান, কিন্তু এখন n cos থিটা, কারণ আমি হেলে গেছি। আর n sin থিটাটা আমার কি হবে, আবার অভিকেন্দ্র বলের যোগান দেবে। এখান থেকে এই দুটোকে ভাগ করলে আমরা tan থিটা ইকুয়াল টু পেয়ে যাব v স্কোয়ার বাই rg। এখান থেকে কিন্তু আমরা থিটা জানা থাকলে বেগ বের করতে পারবো, বেগ জানা থাকলে থিটা বের করতে পারবো, যদি আর আর জি যদি জানি অবশ্যই। ওকে, এটা এক ধরনের অঙ্ক। এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা হলো ম্যাক্সিমাম স্পিড। ঠিক আছে, ম্যাক্সিমাম স্পিড মানে ভিএম। দেখো, যদি আমি ম্যাক্সিমাম স্পিডে ঘুরতে চাই তখন কিন্তু আমাকে বাঁচানোর জন্য শুধু এন সাইন থিটা যথেষ্ট নয়, তখন আমাকে বাঁচাই হলো তোমার ঘর্ষণ বল। কে বাঁচাই? ঘর্ষণ বল। ঘর্ষণ বলটাও কিন্তু কেন্দ্র বরাবর কাজ করবে। কেন বলো তো? কারণ তুমি যদি ভালো করে লক্ষ্য করবে, তুমি যখন সাইকেলটা চালাও কেন্দ্র মানে বেঁকে, তখন তুমি ভালো করে দেখবে যে তুমি যদি অভিকেন্দ্র বলের যোগান দিতে না পারো, স্মুথলি যদি না ঘুরতে পারো, তো তোমাকে অভিকেন্দ্র বলে যদি আরেকটা জিনিস কাজ করে, অপকেন্দ্র প্রতিক্রিয়া বল। মনে রাখবে কেন্দ্রটা তোমাকে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল দিয়ে ঠেলে বাইরের দিকে ফেলে দিতে চাইবে। তো তুমি কোন দিকে চিত্রাবে? এদিকে। যদি এদিকটা কেন্দ্র মানে এদিকটা কার্ভটা এরকম হয়, মানে কেন্দ্র এদিক হয়, তো সাইকেলে তুমি এদিক চিত্রাবে। তো সাইকেল নিয়ে তুমি যদি এদিকে চিত্রানো ফিল করো, তুমি যদি গাড়ি রেস, মোটর সাইকেল রেসগুলো দেখে থাকো, যেখানে বাঘ থাকে, বাঘগুলো বার করে দেখবে গাড়িটা এদিকে চেপে যায়। কেন? কারণ ওকে ঠেলে দেয় কেন্দ্রটা। ঠিক আছে, বৃত্তের কেন্দ্রের দিকে না, বৃত্তের কেন্দ্রের অপোজিটে, অপকেন্দ্র প্রতিক্রিয়া বলার জন্য। কারণ নিউটনের থার্ড ল অনুসারে প্রত্যেক ক্রিয়া সমান অভিবর্তন প্রতিক্রিয়া আছে। তো আমার অভিকেন্দ্র বল আছে, তো আমার অভিকেন্দ্র বলের প্রতিক্রিয়া বলও আছে, যেটা মোটরসাইকেলের উপর কাজ করে, সেটা বাইরে দিকে ঠেলে দিতে চাই। তার মানে এদিকে তুমি পড়ে যেতে চাইছো। আর ঘর্ষণ বল কি করে? তুমি যেদিকে যাবা তার উল্টো দিকে কাজ করবে। তাহলে তুমি এদিকে যদি চিত্রানো ফিল করো, তাহলে এদিকে ঘর্ষণ বল তোমাকে চলে আসবে, অ্যাক্ট করবে তোমাকে বাঁচানোর জন্য। তো দ্যাটস মিনস সেই সময় তুমি যদি খুবই জোরে চালাতে চাও, তখন কিন্তু তোমাকে বাঁচানোর জন্য চলে আসে ঘর্ষণ বল। কি আছে? ঘর্ষণ বল। ঠিক আছে, ঘর্ষণ বলই তোমাকে অভিকেন্দ্র বলের যোগান দেয়, এন সাইন থিটা নয়।
যদি খুবই জোরে চালাতে চাও, তা সেক্ষেত্রে আমাকে দেখো, সেক্ষেত্রে ইকুয়েশনটা হয়ে যায় তোমার শুধু এই ঘর্ষণ বলটা হয়ে যায় mv²/r এর সমান। তখন মানে যদি ম্যাক্সিমাম স্পিডে যেতে চাও তাহলে কী হবে, ঘর্ষণ বলটা তোমার mv²/r এর সমান হবে, তখন ভিটা হয়ে যাবে v ম্যাক্সিমাম। এবার ঘর্ষণ বল ইকুয়ালটা আমরা জানি আগের চ্যাপ্টার থেকে μn হয়, আর μn মানে আবার μmg হয়, n মানে mg, μmg ইকুয়াল টু mvm²/r। এখান থেকে যদি তুমি ভিএমটা দেখো তাহলে বেরাবে √μ/g। এটা হলো ম্যাক্সিমাম স্পিড, এটাও কিন্তু অঙ্কে লাগবে। আচ্ছা, ম্যাক্সিমাম স্পিড যখন তুমি অর্জন করতে পারছো, ঘর্ষণ বল তোমার যখন বাঁচিয়ে নিচ্ছে, এই সময় তুমি কতটা হেলেছো সেটা যদি বের করতে চাও তাহলেও বের করতে পারবা। এখানে ট্যান থিটাতে বসিয়ে দাও, থিটা এম করে দিলো ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, আর ভি এর জায়গায় ভিএম বসিয়ে দাও, তাহলে μ/g কেটে গেল, তাহলে মিউ। দ্যাটস মিন তোমাকে ট্যান থিটা ইনভার্স মানে থিটা এম ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ, এই অ্যাঙ্গেলটা তোমাকে বাঁধতে হবে। এই গেল সাইকেল। এবার গাড়ি দেখো, গাড়ি তো তুমি আর বাঁকাতে পারছো না, বাঙ্কিং বলে একটা বিষয় হয়, সেটাও একটা আছে, সেটা আপাতত অঙ্কে লাগছে না, কিন্তু পড়বে থিওরিতে। আপাতত নর্মাল রাস্তাতে তুমি তো গাড়ি তার বাঁকাতে পারছো না, সাইকেল না হয় বাঁকিয়ে শুয়ে গেলে, গাড়ির ক্ষেত্রে তো তুমি গাড়ি সোজাই আছে, তাই না? গাড়ির তো একটা জায়গা তুমি উঠিয়ে দিতে পারবে না, এটা তো হয় না। তো সেই জন্য গাড়ির ক্ষেত্রে কি হয়, রাস্তাতে তোমাকে কোনো রকম ট্যান মানে সাইন থিটা কস থিটা মানে কোনো রকম এনের কম্পোনেন্ট তোমাকে বাঁচাতে পারবে না। গাড়ির ক্ষেত্রে তোমাকে যদি কেউ বাঁচায় তাহলে সেটা ঘর্ষণ বলই বাঁচাবে, আর কেউ না। তাহলে যদি এটা গাড়ি হয়, এটা যদি রাস্তা হয়, এটা যদি তোমার গাড়ি হয়, তো গাড়ির ক্ষেত্রে নিচের দিকে কাজ করে mg, ওপর দিকে কাজ করবে n, কোনো n এর অ্যাঙ্গেল হবে না, আর কেন্দ্র বরাবর যেটা বাঁচাবে সেটা হলো ঘর্ষণ বল। তাহলে এক্ষেত্রে নর্মালি n ইকুয়াল টু mg হবে, আর তোমার কী বলে ওটাকে মিউ কী হলো এফ মানে কি এফ ইকুয়াল টু mv²/r হবে। ঠিক আছে, তো গাড়ির ক্ষেত্রে আর কোনো উপায় নেই। আর এফ এর জায়গায় কী হবে, μn মানে μmg, তাহলে μmg ইকুয়াল টু mv²/r হবে। এখান থেকে ভি ইকুয়াল টু হবে √μ/g। তাহলে ঘর্ষণের ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে ভি ইকুয়াল টু √μ/g হবে, এর থেকে বেশি বেগে গাড়ি চালাতে পারবে না। যদি এর থেকে বেশি গাড়ি চালাতে হয় তাহলে তোমার আবার বাঁকাতে হবে। এবার গাড়ি তো তুমি আর বাঁকাতে পারবে না, তখন তোমাকে রাস্তাটাই বাঁকাতে হবে, যেটাকে বলা হয় বৃত্তপথের ব্যাংকিং। সেটা আমাদের অঙ্কের মধ্যে নাই বলে আর পড়াচ্ছি না, থিওরিতে আছে, আমার দেখে নেবে। ঠিক আছে, চলো এবার আমরা এইগুলো টপিকের উপর অঙ্ক করা স্টার্ট করি। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক, প্রবলেম 6, প্রবলেম 7। প্রথমটা দেখো, 100 মিটার বক্রতা ব্যাসার্ধের একটা পথে একটা গাড়ি সর্বোচ্চ 72 কিমি/আওয়ার বেগে চলতে পারে। গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ বেগ বলুক আর যাই বলুক, গাড়ির ক্ষেত্রে ভি ইকুয়াল টু √μ/g ছাড়া আর কোনো ফর্মুলা নেই। ঠিক আছে, যদি রাস্তাকে বাঁকানো না হয়, যে কথাটা এখানে বলেনি। তো গাড়ির চাকা ও পথের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত? তো ভি ইকুয়াল টু আমরা কি জানি, √μ/g। দেখে নাও, ভি ইকুয়াল টু √μ/g। ঠিক আছে, এই ভিটাই কিন্তু ভি ম্যাক্স, যদি কারণ গাড়িকে তুমি চাকা উঠিয়ে ট্যান থিটা জোগাড় করতে মানে আর সাইন থিটা জোগাড় করতে পারবে না। রাস্তা বাকি যদি করতে হয় সেটা অঙ্কে বলে দিত, সেটা বলেনি, বৃত্তপথের ব্যাংকিংয়ের কথা এখানে বলেনি। তো এখানে ম্যাক্সিমাম স্পিড তুমি কীভাবে পাবে, শুধুমাত্র √μ/g দিয়েই পাবে, যেটা তোমার মানে ইয়ে থেকে পেলাম, মানে কী বলে ওটাকে অভিকেন্দ্র বলে যোগানদার μn বা μmg থেকে পেলাম। তো এখানে সেই মানগুলো বসা দিলে তোমার হয়ে যাবে। তো কী কী দিয়েছে দেখো, আর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, বেগ হলো 72 কিমি/আওয়ার, vm ইকুয়াল টু 72 কিমি/আওয়ার, দ্যাট ইজ 72 × 5/18 মিটার/সেকেন্ড। 18 দিয়ে করতে গেলে 8 2 36, 4 72, 4 তাহলে 4 পাচ্ছে 20 মিটার/সেকেন্ড। তাহলে 20 ইকুয়াল টু √ কী বের করতে হবে, মিউ। আর কত, আর 100 ইন্টু জি কত 9.8। তাহলে সেখান থেকে মিউ ইকুয়াল টু হবে হলো 20 × 20 স্কোয়ার হয়ে গেল, ডিভাইডেড বাই 100 × 9.8। এটা ক্যালকুলেশন করলে যেটা বেরাবে সেটা হলো তোমার 0.41। প্রথম অঙ্ক শেষ। দ্বিতীয় অঙ্ক, একজন সাইকেল চালক 36 কিমি/আওয়ার বেগে একটি বৃত্তাকার পথে বাঁক নিতে গিয়ে উলম্ব দিকের সাপেক্ষে 30 ডিগ্রি করে হেলে পড়ে। পথটি ব্যাসার্ধ কত? নর্মাল, কোনো ম্যাক্সিমাম স্পিডের কথা বলেনি। দেখো কোথাও বলেছে কি সর্বোচ্চ 36 কিমি বেগ, না নর্মালি 36 কিমি বেগে চলছিল, আর সে সেই জন্য 30 ডিগ্রি করে হেলে গেছে। তাহলে কোন ফর্মুলা তোমার হবে, নর্মাল ফর্মুলা সাইকেলের নর্মাল ফর্মুলা tan θ = v²/rg, tan θ = v²/rg। এখানে যদি ম্যাক্সিমাম কথা বলতো তাহলে কিন্তু আমরা এটা করতাম যে tan θ = μ, আর vm বলতে গেলে vm = √μ/g, কিন্তু নর্মাল বলেছে একদম, তো v²/rg বসিয়ে দাও, হয়ে গেল। tan θ কত, θ 30,
ভি স্কোয়ার ভি 36 কিমি পার আওয়ার, ভি ইকুয়াল টু 36 কিমি পার আওয়ার, দ্যাট ইজ 36 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। 8 দুগুণে 36, 5 দুগুণে 10 মিটার পার সেকেন্ড। সো 10 ইন্টু 10 বাই আর, রেডিয়াস বের করতে হবে জি 9.8। ক্যালকুলেশন করো, তাহলে আর ইকুয়াল টু হবে হলো 100 ডিভাইডেড বাই 10/30 ইন্টু 9.8। 10/30 মান বসাও, 100 বসাও, 9.8 বসাও, ক্যালকুলেশন করো, তোমার উত্তর বেরিয়ে যাবে এটা 17.7 মিটার, 17.7 মিটার। করে ফেলো ফটাফট, অঙ্কগুলো ইজিলি হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আছে। থিওরিগুলো পাশে রাখো, এগুলো অঙ্ক করতে তোমার একটুও সময় লাগবে না। চলো নেক্সট প্রবলেম 8 আর 9 দেখো। পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিমি, পৃথিবীর ঘূর্ণনের ফলে বিষুব রেখায় অবস্থিত বস্তু কি পরিমাণ অভিকেন্দ্র ত্বরণ হবে? কিছুই না, এটা হলো পৃথিবী, এটা তার বিষুব রেখা, তাহলে এইখানে বস্তুটার কি ত্বরণ হবে? দেখো এই বস্তুটা পৃথিবী যদি এইভাবে ঘোরে তাহলে এও কিন্তু এইভাবে ঘুরবে, ওকে। এটাই যদি কোনো আরবিটারি পয়েন্ট হতো তাহলে এইভাবে ঘুরতো, তাহলে কিন্তু তার অভিকেন্দ্র ত্বরণটা কিন্তু এই অক্ষ বরাবর হতো, এই কেন্দ্র বরাবর নয়। কিন্তু যেহেতু একটা সুবিধা হলো কি, এটা একদম মানে বিষুব রেখায় আছে, অর্থাৎ পৃথিবীর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধমুখী এর অভিকেন্দ্র ত্বরণটা হবে, অর্থাৎ এখানে অভিকেন্দ্র ত্বরণটা হবে তোমার AC ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, পৃথিবীর ব্যাসার্ধ আর। নর্মালি ওমেগা স্কোয়ার কিন্তু স্মল আর হয়, কারণ যেখানে পয়েন্টে থাকবে পৃথিবী যখন ঘুরবে, তো যেভাবে পৃথিবী ঘুরবে সেই পথে ওর নিজস্ব একটা বৃত্তপথ তৈরি করবে, ঠিক আছে। তার কেন্দ্র বরাবর তার অভিকেন্দ্র ত্বরণটা কাজ করবে। এখানে অঙ্কটাতে আমার সুবিধা হয়েছে এই জন্য যে বিষুব রেখায় আছে, তো বিষুব রেখায় থাকা মানে আমি পৃথিবীর ব্যাসার্ধ বরাবরই কিন্তু ঘুরছি, মানে আমার যে বৃত্ত হবে ঘোরার সেটা পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু সেম। ফলে এসি ইকুয়াল টু কি হবে? ওমেগা স্কোয়ার আর। তো ওমেগা ইকুয়াল টু তার মধ্যে কি? ওমেগা ইকুয়াল টু 2π/24 ইন্টু 60 ইন্টু 60, কারণ আমরা জানি 24 ঘন্টায় একবার ঘোরে, তাহলে কৌণিক বেগ ইকুয়াল টু একবার ঘোরা মানে 2π, আর সময় হলো পর্যায়কাল হলো 2π/24 ইন্টু 60 ইন্টু 60। আর কত? আর হলো 6000 ইন্টু 10⁻³ এই সব মান বসা দিলে আমার এসি হয়ে যাবে। তাহলে এসি ইকুয়াল টু 2π/24 ইন্টু 60 ইন্টু 60, এটার স্কোয়ার করব, আর তার সাথে 6000 ইন্টু 10⁻³ ক্যালকুলেশন করো, উত্তর বের করো। এটা ক্যালকুলেশন করলে উত্তর বেরোবে হলো 0.317, 0.317, 0.0317 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো হয়ে গেল 8 নম্বর। 9 নম্বর, 60 সেমি দীর্ঘ একটা সুতোর দুপ্রান্তে 1 কেজি আর 3 কেজি ভরের দুটা বস্তুকে বেঁধে একটা বৃত্তাকার টেবিলের ব্যাস বরাবর রাখা হলো। এই বৃত্তাকার টেবিল এর ব্যাস বরাবর এখানে একটা বস্তু আর এখানে একটা বস্তু রাখলাম, ওকে। এটা বৃত্তাকার টেবিল, ওকে। নেক্সট 1 কেজি আর 3 কেজি, 1 কেজি আর এটা 3 কেজি, ঠিক আছে, ওকে ওকে ওকে। এবার বলছে যে রাখা হলো, এবার টেবিলটিকে কেন্দ্রগামী অক্ষের চারিদিকে ঘোরানো হলো, তাহলে এই কেন্দ্র বরাবর এটাকে বান করে ঘোরাবো। অবশ্যই একটা ডিস্টেন্স ছোট রাখতে হবে, এটা কম রাখতে হবে, কারণ অভিকেন্দ্র বল এখানে ব্যাপার আছে বলছি। তো চারিদিকে ঘোরানো হলো, দেখা গেল যে সুতোটি কোনো গতি হচ্ছে না। এবার দেখো যখন ঘুরবে তো এর অভিকেন্দ্র বলের প্রয়োজন পড়বে, আর যখন এটা ঘুরবে তার অভিকেন্দ্র বলের জন্য কেন্দ্র বরাবর টান কাজ করবে সুতোর উপর, এরও কেন্দ্র বরাবর টান কাজ করবে, এরও কেন্দ্র বরাবর টান কাজ করবে। এবার এক সুতো এক টান, তাহলে এই সুতোতে এদিকে এটার উপর যে টান কাজ করবে সেটা টি হলে এইটার উপর যে টান কাজ করবে সেটা টি। এটা 1 কেজির উপর টান টি, এটা 3 কেজির উপর টান টি। আর কেন্দ্র বরাবর লাগে তো অভিকেন্দ্র বল, আর যখন ঘুরছে মানে এর অভিকেন্দ্র বল আছে, তাহলে এর অভিকেন্দ্র বল আর টান যদি সেম হয়, এর অভিকেন্দ্র বল টান যদি সেম হয়, তাহলে এরা কি ব্যালেন্স অবস্থায় থাকবে, ঠিক আছে। তাহলে কেন? কারণ এর টান আর এর টান যদি সেম হয় তাহলে সুতোটার নেক টান শূন্য হবে, সুতোটা ছিঁড়ে যাবে না বা মানে একেবারে কাছে বা দূরে চলে যাবে না, স্থির অবস্থায় থাকবে। তাহলে আমাকে টানগুলো বের করতে হবে। তো টান কি? এবার ধরে নাও এখান থেকে 1 কেজিটা আর দূরে আছে, তাহলে এই 3 কেজিটা আছে কত? 60 মাইনাস আর, কারণ টোটালটা 60 সেমি, তাদের মধ্যে গ্যাপ, ওকে ওকে ক্লিয়ার। আচ্ছা, তো এখান থেকে শুরু করি। তাহলে প্রথমত যদি এটা বলি টি বলি 80, তাহলে এটা হবে mv²/r। এম কত? 1 কেজি, মানে 1000 গ্রাম, সিজিএসে করছি, হ্যাঁ কেজিতেই করি। তাহলে 1 কেজি মানে 1 ইন্টু
এম ভি স্কোয়ার, সরি ওমেগা দিয়ে করি, কী দিয়ে করবো, ওমেগা দিয়ে করি, এম ওমেগা স্কোয়ার হলো ইন্টু আর, আরের জায়গায় আমরা কি ইউজ করবো এখানে, মনে করো আর ইউজ করলাম, আর ওকে। তো সেমিতে যখন আছে তাহলে সেমিতেই করি, হ্যাঁ তাহলে এটা করে দিলাম টি ইকুয়াল টু 1000 গ্রাম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু আর, ওকে। তাহলে এটা হলো প্রথমটা বস্তুর উপর টান, দেখো বুঝলে কিনা, কেন্দ্র বরাবর কাজ করছে টান, আর সেমি দূরে আছে, তাহলে এর উপর অভিকেন্দ্র বল হলো এম ওমেগা স্কোয়ার আর, এম কত 1 কেজি মানে 1000 গ্রাম, ওমেগা স্কোয়ার ধরে নিলাম ওর কৌণিক বেগ, আর আর হলো তোমার এর রেডিয়াস বা যে এই কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে ওই ক্ষেত্রে কী হবে, টান টি ইকুয়াল টু ওটার জন্য টি ইকুয়াল টু হবে হলো তোমার 3 কেজি মানে 3000 ইন্টু ওমেগা স্কোয়ার, কারণ একটাই টেবিলে আছে, টেবিলের কৌণিক বেগ দুজনের সমান, ইন্টু আরের জায়গায় এবার হবে হলো 60 মাইনাস আর, ক্লিয়ার। এবার এটার টান এই অভিকেন্দ্র বল যোগান দিল, এটার টান এই অভিকেন্দ্র বল যোগান দিল। এবার সুতো যদি স্থির থাকে তাহলে এই টান দুটো ইকুয়াল হবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1000 ইন্টু ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু 3000 ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু 60 মাইনাস 60, তাহলে এখান থেকে আর বের করতে গেলে আমার অঙ্কটা হয়ে গেল 0 0 0 0 0 0 কেটে গেল, ওমেগা স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে আর এখানে 3 6 18 180 মাইনাস 3r, তাহলে এদিকে চলে আসলে 4r ইকুয়াল টু 180, দ্যাট ইজ আর ইকুয়াল টু 180 বাই 4, 4 দিয়ে 4 4 16, 2 20 0 4 5 20, দ্যাট ইজ 45 সেন্টিমিটার। তাহলে কি বুঝলাম, যে কেন্দ্র থেকে 45 সেন্টিমিটার দূরে 1 কেজিকে রাখবো, বাকি 60 মাইনাস 45 সেন্টিমিটার দূরে 3 কেজিকে রাখবো, এই হলো গল্প, ক্লিয়ার। মানে অবশ্যই তাহলে এটা 3 কেজিটাকে কাছে রাখতে হবে যেহেতু ভারী বেশি, আর 1 কেজিটাকে দূরে রাখতে হবে যেহেতু হালকা বেশি, মানে ওর থেকে কম ভারী, ঠিক আছে। তাহলে উত্তরটাকে যেটা আমার চেয়েছি হলো 1 কেজি কত দূরে, 1 কেজি হলো তোমার 45 সেমি দূরে, ক্লিয়ার। চলো অঙ্ক দুটো হয়ে গেল, আমরা নেক্সট অঙ্কগুলো করি। 10 আর 11 দেখো, 10 কি বলছে, একটা ঘড়ির মিনিটের কাটার প্রান্তবিন্দুর বেগ ঘন্টার কাটার প্রান্তবিন্দুর বেগ অপেক্ষা 20 গুণ বেশি। মিনিটের কাটার দৈর্ঘ্য 10 সেমি হলে ঘন্টার কাটার দৈর্ঘ্য কত? আচ্ছা, মিনিটের কাটার প্রান্তবিন্দুর বেগ ঘন্টার কাটার প্রান্তবিন্দুর বেগ অপেক্ষা বেশি। মিনিট কাটা v1 আর ঘন্টা কাটা v2 প্রান্তবিন্দু বেগ। হ্যাঁ, এবার v1 ইকুয়াল টু কি হয়, v ইকুয়াল টু আর ওমেগা, তাহলে এর রেডিয়াস ধরলাম r1, v1 ইকুয়াল টু r1 ওমেগা 1 এর r2 ওমেগা 2। এবার বলেছে ঘন্টার কাটার প্রান্তবিন্দুর বেগ মিনিটের কাটার 20 গুণ বেশি। ঘন্টার কাটার প্রান্তবিন্দুর মিনিটের কাটার প্রান্তবিন্দুর বেগ ঘন্টার কাটার প্রান্তবিন্দুর বেগ অপেক্ষা 20 গুণ বেশি, মিনিটেরটা বেশি। তাহলে v1 ইকুয়াল টু 20 ইন্টু v2, তাহলে r1 ওমেগা 1 ইকুয়াল টু 20 ইন্টু r2 ওমেগা 2। এবার বসাই r1 মিনিটের কাটার দৈর্ঘ্য 10 ইন্টু ওমেগা 1, মিনিটের কাটার ওমেগা, মিনিটের কাটার ওমেগা মানে হলো একবার ঘুরতে সময় লাগে, মিনিটের কাটার একবার ঘুরতে সময় লাগে তোমার, মিনিটের কাটার একবার ঘুরতে সময় লাগে কত, 1 ঘন্টা, মানে 1 ঘন্টা 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে মিনিটের কাটা একবার ঘুরতে 60 মিনিট লাগে, 2π বাই 60 ইন্টু 60, তাহলে সেকেন্ড হয়ে গেল। এটা মিনিটের কাটা কৌণিক বেগ। আরে কৌণিক বেগ ইকুয়াল টু কি হয়, 2π, তো 2π বাই টি, তো 2π ধরে নিলাম পর্যায়কাল, আর পর্যায়কাল কত, মিনিটের কাটার একবার ঘুরতে কত সময় লাগে, 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা, তাই না। তার মানে 60 ইন্টু 60 3600 সেকেন্ড ইকুয়াল টু 20 ইন্টু এখানে r2টা বের করবো লেন্থ, আমার ঘন্টা কাটা লেন্থ বের করতে বলেছে, আর ঘন্টা কাটার ওমেগা টু কত হবে 2π, একবার করতে কত সময় লাগে, ঘন্টা কাটার 12 ঘন্টা লাগে। তাহলে 12 ইন্টু 60 ইন্টু 60, চলো এখান থেকে r2 বের করো, হয়ে গেল। তো কাটাকুটি কী কী যায়, 2π 60 60 60 60 0 0, আর কিছু না। তাহলে এদিকে 1 আর এদিকে 2 2 6 12, এদিকে 8 বাই 6, দ্যাটস মিন 8 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে ঘন্টার কাটার লেন্থ কত, 6 সেন্টিমিটার। ওকে, এটা গেল প্রথমটা, ঠিক আছে। চলো, হ্যাঁ মিলে গেছে। দ্বিতীয়টা, পিচ রাস্তা আর টায়ারের রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 1 যখন শুকনো রাস্তা থাকে, আর 0.7 যখন জলে ভেজা রাস্তা থাকে।
শুকনো দিনে নিশ্চিন্তে 40 কিমি/আওয়ার বেগে গাড়ি বাঁক নিতে পারে, তাহলে বর্ষার দিনে কত বেগে বাঁক নেবে? তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু বা ভি এম ইকুয়াল টু যাই বলো না কেন রুট ওভার মিউ আর জি, তাই তো ভি ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি। ওকে, সো যখন নর্মাল তখন কত বলছে 40 কিমি/আওয়ার, ওটাকে বের করে নিতে হবে একটু। 40 কিমি, আচ্ছা কিমি/আওয়ারে বের করবো, ঠিক আছে থাক না, অসুবিধা নেই, অসুবিধা নেই থাক। তাহলে ভি এম ইকুয়াল টু কি 40 আর রুট ওভার মিউ কত 1 আর জি থাকলো। তাহলে আর জি ইকুয়াল টু হলো 40 স্কোয়ার করতে গেলে 4 4 16 1600 থাকলো, এটা আর জি। আবার বৃষ্টির দিনে ভি এম ইকুয়াল টু হবে রুট ওভার মিউ আর জি। মিউ কত বৃষ্টির দিনে কত? বৃষ্টির দিনে 0.7 ইন্টু আর জি। এবার আর জির মান বসে দাও, 0.7 ইন্টু আর জি কত 1600 1600 ক্যালকুলেশন করো হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে অ্যান্সার বেরোবে তোমার 33.5 33.5 কিমি/আওয়ার। ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখে নাও। ঠিক আছে, হয়ে গেল। তাহলে 10টা হয়ে গেল, 11টা হয়ে গেল। নেক্সট 12 আর 13 দেখো। 12 10 কেজি ও 5 কেজি ভরে দুটা বস্তু যথাক্রমে আর ও আর ব্যাসার্ধের সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষে এমনভাবে চলছে যে উভয়ের পর্যায়কাল সমান। মানে ব্যাপারটা হলো একজন এটাতে চলছে তো একজন এটাতে চলছে, কিন্তু উভয়ের পর্যায়কাল সমান। মানে ও একবার এখান থেকে ঘুরতে যে সময় লাগাচ্ছে, ও একবার এখান থেকে ঘুরতে সেই সময় লাগাচ্ছে। মানে এরও পর্যায়কাল টি হলে এরও পর্যায়কাল টি, এর পর্যায়কাল টি, এর পর্যায়কাল মানে এর ওমেগা যদি এর কৌণিক বেগ হয় তাহলে এর 2π/t, তো ওমেগা 1, তার ওমেগা 2ও কিন্তু 2π/t, কারণ একবার ঘুরতে ওরও পর্যায়কাল টি। পর্যায়কাল সমান মানে কিন্তু এর কৌণিক বেগ সমান, এটা কিন্তু ক্লিয়ার থাকে যেন। হ্যাঁ, তো কি বলছে? এমনভাবে চলছে যে উভয় পর্যায়কাল সমান। বস্তু দুটোর অভিকেন্দ্র ত্বরণের অনুপাত কত? সোজা একদম a1c ইস টু a2c, তাহলে কি হবে ওমেগা 1 স্কোয়ার ও রেডিয়াস কত r ইস টু ওমেগা 2 স্কোয়ার r। ওমেগা স্কোয়ার r হয়তো, আর ওমেগা 1 ওমেগা 2 সেম, তাহলে শুধু সরি এটা হলো স্মল r, তাহলে r ইস টু r হয়ে গেল। নেক্সট, একটি ফ্লাইহুইলের কৌণিক বেগ এত, কৌণিক বেগ মানে আরপিএম দিয়ে দিয়েছে, ওমেগা ইকুয়াল টু কত 120 আরপিএম। আরপিএম থেকে রেগুলেশন পার সেকেন্ড মানে রেডিয়ান পার সেকেন্ড করতে হবে, 120 ইন্টু 2π/60 র্যাড পার সেকেন্ড। ওকে, ওই ফ্লাইহুইলের কেন্দ্র থেকে 10 সেমি দূরে কোনো বিন্দুতে রৈখিক দ্রুতি নির্ণয় করো। রৈখিক দ্রুতি ভি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। ওমেগা মানে 120 ইন্টু 2π/60 ইন্টু আর, আর আর কত 10, ব্যাস বের করে নাও। এটাই হলো রৈখিক দ্রুতি। কি আছে? এটা আমরা আগে শিখেছি, কিন্তু আগের লিস্টে ছিল। হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তো বলেছিলাম আবার লাগতে পারে, আশা করি মনে আছে। 0 0 কেটে গেল, 6 দিয়ে 12, 6 দুগুণে 12, 2 0, তাহলে 2 দুগুণে 40 40 পাই। এটা যদি করো ক্যালকুলেশন তাহলে তোমার এটা বেরিয়ে যাবে 40 পাই হয় হলো 40 পাই উত্তর আছে, অসুবিধা নেই। তাহলে 40 পাই সেমি পার সেকেন্ড। চলো হয়ে গেল 12 13। নেক্সট 14 আর 15। 14, একটি সাইকেল আরোহী 10 মিটার পার সেকেন্ড বেগে বৃত্তাকার পথে আবর্তন করছে। যদি বৃত্তাকার পথের ব্যাসার্ধ 80 মিটার হয় তাহলে সাইকেল আরোহী কৌণিক বেগ কত বা কৌণিক দ্রুতি কত? ওমেগা বের করতে বলছে। কি দেওয়া আছে? ভি দেওয়া আছে আর আর দেওয়া আছে। ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। কেন? কারণ ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। অঙ্ক হয়ে গেল, জাস্ট নর্মাল একটা অঙ্ক যে ভি দেওয়া আছে, ওমেগা বের করতে দিয়েছে। ভি কত? ভি হলো 10 আর আর কত? আর হলো 80। তাহলে হলো 0 0 কেটে হলো 1/8 র্যাড পার সেকেন্ড। 15 নম্বর, একটি 0.1 কেজি ভরের বস্তুকে তারের সাহায্যে ঘর্ষণহীন সমতলে 1 মিটার ব্যাসের বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। ওই বস্তু 10টি আবর্তনের সময়কাল 3.14 সেকেন্ড। এই অবস্থায় অভিকেন্দ্র বলের মান নির্ণয় করো। অভিকেন্দ্র বল এফসি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার আর। চলো একটা করে দেখি। এম কত? 0.1 কেজি। ওমেগা কত? ওমেগা ইকুয়াল টু 2π/t 2π/t। এখানে 2π/t এর দরকার নেই, পর্যায়কাল দেওয়া নাই, এখানে আমার অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল আর টাইম দেওয়া আছে। কি বলছে ভালো করে দেখো, 10টি আবর্তনের সময়কাল 3.14। তা 10টি আবর্তন মানে 10 × 2π, এটা হলো কৌণিক সরণ।
আর সময়কাল হলো 3.14, এটা হলো তাহলে সময়, এটা হলো কৌণিক বেগ। নর্মালি আমরা 2 পাই বাই টি করে দিই, কিন্তু এখানে তো পর্যায়কাল বলা দেওয়া না, এখানে বলা আছে 10টা আবর্তনের সময়কাল 3.14, তাহলে 10টা আবর্তনে কতটা যাবে অ্যাঙ্গেল অনুযায়ী আর কত সময় লাগবে সেখান থেকে ওমেগা বেরোবে, হয়ে গেল। আর কত, আর হলো কই, আর রেডিয়াস 1 মিটার বাই 2 মিটার, কারণ ব্যাস বলেছে, বসিয়ে দাও সবটি। তাহলে হলো 0.1 10 ইন্টু 2 পাই বাই 3.14 তার স্কোয়ার 1/2। ক্যালকুলেশন করো, যেটা হবে সেটা উত্তর। এটা করলে উত্তর হবে তোমার 20 নিউটন। করে দেখো 20 নিউটন কী করে হয়, এটা ক্যালকুলেশন করা যাবে, মুখে করা যাবে। দেখো এদিকে 2 পাই, এই পায়ের মানও বোধ হয় 3.14 হয়, এদিকে 3.14 কেটে যাবে, এটা 10 দুগুণে 20 হবে, 20 স্কোয়ার হবে। আর এদিকে হবে হলো 0.1 মানে 1/10, আর এটা হবে 20 ইন্টু 20, আর এটা হবে 1/2। এখান থেকে 10 দিয়ে 2 কাটবে, আর 2 দিয়ে 2 কাটবে, দিয়ে 20 নিউটন চলে আসবে। এটা মুখে মুখেই করা যায়, কারণ পায়ের মান 3.14 হয়। ওকে, তো হয়ে গেল 14 আর 15। নেক্সট 16 আর 17 এক জায়গায় করলাম না, কারণ লাস্ট অঙ্ক, আর 17 নম্বরটা একটু বড় হবে, একটু থিওরি বোঝাতে হবে, সেই জন্য আমরা 16টা আগে করে নিয়ে 17টা করছি। দেখো একটা বস্তুকণা 300 RPM বেগ নিয়ে 0.1 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। বস্তুকণার রৈখিক বেগ আর অভিকেন্দ্র ত্বরণ নির্ণয় করো। রৈখিক বেগ v = ওমেগা r, আর অভিকেন্দ্র ত্বরণ AC = ওমেগা স্কোয়ার r। তাহলে ওমেগার আর লাগবে, ওমেগা দেওয়া আছে 300 RPM, এটাকে শুধু রেডিয়ান পার সেকেন্ড করতে হবে। তো 300 ইন্টু 2 পাই বাই 60 র্যাড পার সেকেন্ড, আর তো দেওয়া আছে 0.1 মিটার। তাহলে এখানে বসাও 300 ইন্টু 2 পাই বাই 60 ইন্টু 0.1, এটার উত্তর হবে কত? এটা যদি উত্তর করো, 0 0 কেটে গেছে, 6 5 30, 5 2 10, 10 থেকে 0.1 গুণ করলে 1, তাহলে 1 শুধু পাই মিটার পার সেকেন্ড। তো প্রথম উত্তরটা পাই মিটার পার সেকেন্ড, ঠিক আছে। নেক্সট ওমেগা স্কোয়ার আর, তাহলে ওমেগা স্কোয়ার আর করতে গেলে সেই 300 ইন্টু 2 পাই বাই 60 তার স্কোয়ার ইন্টু 0.1, দ্যাট ইজ 0 0 কেটে গেলো, 6 5 30, তাহলে 10 পাই স্কোয়ার ইন্টু 0.1, দ্যাট ইজ 100 পাই স্কোয়ার ইন্টু 0.1, 10 পাই স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, চলো এই হলো 16। নেক্সট, সো গাইস আজকে লাস্ট অঙ্ক বাট নট লিস্ট, খুব ইন্টারেস্টিং অঙ্ক। কি বলছে দেখো, 1000 কেজি ভরের একটি মোটর গাড়ি একটি 20 মিটার ব্যাসার্ধের অবতল সেতু 48 কিমি/আওয়ার বেগে অতিক্রম করে। সেতুর সর্বনিম্ন বিন্দুতে গাড়ির ওপর লম্ব প্রতিক্রিয়ার মান নির্ণয় করো। মনে করো এটা সেই অবতল সেতু, ঠিক আছে, এটাতেই অবতল সেতু, অবতল সেতু। এইখানে গাড়িটা বর্তমান, এখন এইখানে গাড়িটা বর্তমান, ওকে। এই গাড়িটার ওপর উপরে লম্ব প্রতিক্রিয়া বল এন কাজ করছে, আর নিচের দিকে ওর mg কাজ করছে, ওকে। এইবার যেহেতু গাড়িটা একটা অবতল সেতুতে আছে, অর্থাৎ এখানে অবতল সেতুটার কেন্দ্র আছে, তাহলে অবতল সেতু এরকম, এই যেরকম অবতল সেতু, এরকম অবতল সেতু আছে, তো অবতল সেতুর কেন্দ্রটাও কিন্তু লম্ব প্রতিক্রিয়ার দিকেই, তো সেই কেন্দ্র বরাবর ওর অভিকেন্দ্র বল লাগবে, কারণ ঘুরছে ব্যাপারটা, অবতল সেতু করে উঠবে। তাহলে এই অভিকেন্দ্র বলের যোগান দেবে কে? শুধু লম্ব প্রতিক্রিয়া বল তো নেই, সাথে এমজিও আছে, তাহলে নেট যে সেন্ট্রাল মানে কেন্দ্রের দিকে যে নেট বল, সেটাই তার অভিকেন্দ্র বলের যোগান দেবে। এবার ওপরে এন কাজ করছে, নিচে এমজি কাজ করছে, তার নেট বল কত? নেট বল হলো n মাইনাস এমজি। কেন নেট বল কেন্দ্রের দিকে নিলাম কেন? কারণ অভিকেন্দ্র বল কেন্দ্র বরাবর কাজ করে, তাহলে নেট এই বলটাই অভিকেন্দ্র বলের যোগান দেবে, অর্থাৎ n মাইনাস এমজি, এটাই হলো তোমার কেন্দ্র বরাবর নেট বল, আর এটাই অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। অভিকেন্দ্র বল কত? mv²/r, বা বলতে পারো অপকেন্দ্র বল যে নিচের দিকে মানে সেতুতে যে গাড়িটা ঢুকিয়ে দেবে, সেতু ফেটে যে ভেতরে চলে যাবে, চাকার উপর চাপ পড়বে, সেই চাপটাকে ব্যালেন্স করছে, মানে অপকেন্দ্র প্রতিক্রিয়া বলকে ব্যালেন্স করছে n মাইনাস এমজি। যেটা ইচ্ছা ভাবতে পারো যে কেন্দ্র বরাবর অভিকেন্দ্র বল কাজ করবে, মানে ওপর দিকে। আবার নিচের দিকে যদি ভাবো তো অপকেন্দ্র প্রতিক্রিয়া বল কাজ করছে। অভিকেন্দ্র বল ধরতে গেলে কী ধরবা? তোমার নেট n মাইনাস এমজি অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে কেন্দ্র বরাবর, বা নেট n মাইনাস এমজির সাথে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল ব্যালেন্স হচ্ছে বলে ও বিন্দাস
ওই সেতু দিয়ে চলতে পারছে আরামসে, ঠিক আছে। তাহলে এখানে এন বের করতে হবে, তাহলে এন ইকুয়াল টু হবে হলো mg প্লাস এম ভি স্কোয়ার বাই আর। এবার মানগুলো বসিয়ে দাও, কোথায় করি, এখানে করছি এন ইকুয়াল টু, এখানে করছি হ্যাঁ mg এম কত, এম হলো 1000, তাহলে 1000 ইন্টু জি হলো 9.8 প্লাস এম ভি স্কোয়ার বাই আর, এম মানে 1000 ইন্টু ভি মানে 48 কিমি, তাহলে ভিটা একটু বের করে নাও, 48 ইন্টু 5/18, 18 দিয়ে করলে 4 দিয়ে করলাম, 3 দিয়ে করছি, 2 দিয়ে করছি, 9 দুগুণি 18, 24 দুগুণি 48, 3 তিরিকে 9, 3 8 24, তাহলে 40/3, তাহলে এখানে বসিয়ে দিলে 40/3 তার স্কোয়ার হলো এম ভি স্কোয়ার বাই আর, আর কত, আর হলো 20। চলো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার অ্যান্সার বেরোবে, ক্যালকুলেশন করা হবে 18686.7, 18686.7 নিউটন, করো ঠিক আছে, বুঝে গেল। তো আমরা 17 পর্যন্ত ওয়ান শটে পুরো বৃত্তীয় গতির সমস্ত অঙ্ক করে ফেললাম। আশা করি তোমরা সবাই অঙ্কগুলো পেয়ে খুশি হয়েছ। যদি খুশি হয়ে থাকো তাহলে লাইকস করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের। আমরা নেক্সট কার্যক্ষমতা শক্তিতে তোমাদের সাথে আবার দেখা করব। আজকের মতো টাটা। যারা নিট বা জেই অ্যাসপিরেন্টস তারা মেন এমসিকিউ এ ঢোকার আগে এই অঙ্কগুলো করে একবার নিজেকে তৈরি করে নিও, ঠিক আছে। তারপরে বা এনসিআরটি ফলো করো, আমার এনসিআরটিগুলো ফলো করতে পারো, বা বিভিন্ন এমসিকিউ যে বই হয় আরিয়ান বলো, বিভিন্ন মডিউল বলো, প্র্যাকটিস করো, নিটটাও লেগে যাবে, ঠিক আছে। চলো টাটা।